হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো একটা বাস্তবতা হচ্ছে, যেটা সত্য, যেটা বাস্তব, সেটা হচ্ছে বর্তমান যেই সরকার যে ক্ষমতায় আছে, এই সরকারের দুর্নীতি, টাকা লুটপাট, অত্যাচার, জুলুম, নির্যাতন, বেপরোয়া অবস্থা সব কিছু মিলিয়ে দেশের বেশিরভাগ মানুষ এই সরকারের দুর্নীতি, লুটপাট, জুলুম, নির্যাতন, দমন, নিপীড়ন ইত্যাদি থেকে মুক্তি চাচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু তারা মুক্তি পাচ্ছে না। কারণ হচ্ছে, মুক্তি কিভাবে পাবে, কিভাবে তারা এই সরকার থেকে মুক্তি পাবে? কারণ এই সরকার তো জোর করে বসে আছে। এই সরকার কোনো প্রকার ভোট ছাড়া এই সরকার জনগণের কাঁধের উপর বসে আছে। আমি একেবারে ছোটকাল থেকে মোটামুটি 2013 সাল পর্যন্ত আমি এই যে দলটি ক্ষমতায় আছে বর্তমানে, এই দলটির একেবারে অন্ধ ভক্ত ছিলাম। 2013 সালের আগ পর্যন্ত কেউ যদি এই আওয়ামী লীগ দলটার ব্যাপারে কোনো নেতিবাচক কোনো কথা বলতো, আমি নিজেকে সামলাতে পারতাম না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। কিন্তু 2013 সালে যখন এই সরকার হেফাজতে ইসলামের উপর যেই হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেদিন থেকে আমি এই সরকারের আর অতটা সমর্থন করি না। তার উপরে যখন একের পর এক ভোটবিহীন নির্বাচনে যখন এই সরকার ক্ষমতায় জোর করে থেকে যাচ্ছে, তখন তো আর এই সরকারকে বা এই দলকে সমর্থন করার কোনো কথাই নাই। কারণ হচ্ছে, দেখেন, সব কিছুতে স্বচ্ছতা থাকতে হবে। কেউ যদি নকল করে পাশ করে, সেই পাশের মধ্যে কোনো মানসিক একটা প্রশান্তি নেই বা আত্মতৃপ্তি নেই। কেউ যদি অটো পাস করে, সেই পাশের মধ্যে কোনো আত্মতৃপ্তি নেই। আমি যে একটা দলকে সমর্থন করব, যে দলকে নিয়ে আমি গর্ব করব, সেই দল যদি জোর করে ক্ষমতায় থেকে যায় জনগণের কোনো প্রকার ম্যান্ডেট ছাড়া, তাহলে সেই দলকে আমি সমর্থন করব কেন? কী কারণে? আমার তো ওই দলকে নিয়ে গর্ব করার একটা কারণ থাকতে হবে। সেই কারণটা তো নাই। কারণটা আমি যখন দেখব যে বেশিরভাগ মানুষ এই দলকে সমর্থন করছে, ভোট দিচ্ছে, তখন আমার গর্ব করার একটা বিষয় থাকবে। কিন্তু যখন দেখি যে না, জনগণকে রায় দেওয়ার সুযোগই দিচ্ছে না, তখন তো আমি আর এই দলকে সমর্থন করতে পারি না। বর্তমান যেই জুলুম, নির্যাতন বা দুর্নীতি এই সরকার শুরু করেছে, এই কারণে এই জুলুম, নির্যাতন, দমন, নিপীড়ন, অত্যাচার, টাকা লুটপাট এগুলো থেকে আমি নিজেও মুক্তি চাচ্ছি। আমিও চাচ্ছি যে এগুলোর অবসান হোক। কিন্তু একটা বিষয় চলে আসে, একটা প্রশ্ন চলে আসে যে এই সরকার যদি যায়, তাহলে কে ক্ষমতায় আসবে? এটা একটা বড় প্রশ্ন না? তাহলে যেটা হবে, ক্ষমতায় নিশ্চয়ই বিএনপি আসবে। কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগ হচ্ছে আওয়ামী লীগ অথবা বিএনপি, এই দুটো দলকে চেনে। এছাড়া আর বাইরে তারা কল্পনা করতে পারে না। জনগণ এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, শতকরা আমার মনে হয় 90% ভোট বিএনপি পাবে। অনেক আওয়ামী লীগ ও বিএনপিকে ভোট দিবে। কারণ বাংলাদেশের জনগণ মনে করে যে এরা এরকম অত্যাচার, নির্যাতন, জুলুম করছে, টাকা লুটপাট করছে, দুর্নীতি করছে, এবার বিএনপিকে দিই, বিএনপি মনে হয় ভালো করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, বিএনপি যদি আসে, তাহলে কি পরিস্থিতির কোনো উন্নতি হবে? আমার যেটা কথা, এক কথায় আমার উত্তর হচ্ছে না, কোনো উন্নতি হবে না। বিএনপি এবং আওয়ামী লীগ দুটো আসলে একই দল, একই ধরনের দুর্নীতিবাজ, একই ধরনের খারাপ, একই ধরনের তাদের কর্মকাণ্ড। তবে বিএনপি আওয়ামী লীগের চেয়ে দুর্নীতির ক্ষেত্রে, তারপরে সন্ত্রাসবাদের ক্ষেত্রে, নৈরাজ্যের ক্ষেত্রে, ধ্বংসলীলার ক্ষেত্রে অনেকটা কম আছে। মানে কিছুটা কম আছে, অনেকটা ভুল বলেছি, কিছুটা কম আছে। 19 অথবা 19 এবং 20 আওয়ামী লীগ এবং বিএনপি। সুতরাং বলা যায় না যে বিএনপি আওয়ামী লীগের চেয়ে ভালো। তারা আসলে একই। আজকে আওয়ামী লীগ গেলে কালকে বিএনপি এসেও সেম একই কর্মকাণ্ড করবে। তাহলে সমাধান কি? সমাধান আসলে আমি একটা সমাধান দেখেছি, সেটা হচ্ছে 2007 সালে যে সেনা সমর্থিত যে সরকারটি এসেছিল, তারা আসলে এসে শুরুতে দেখিয়ে দিয়েছিল যে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত করতে হয়, কিভাবে একটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে একটা রাষ্ট্রকে চালাতে হয়। 2007 সালে তারা ক্ষমতায় এসে প্রথম দিকে
প্রায় 250 এর উপর বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছিল। এবং যাদেরকে গ্রেপ্তার করেছিল এমন না যে কাউকে দমন নিপীড়ন করার জন্য গ্রেপ্তার করেছিল, এরা আসলেই দুর্নীতিবাদ ছিল, আসলেই এরা সন্ত্রাসী ছিল, আসলেই এরা বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত ছিল। এবং এই 250 জন যতজন ধরেছে, একেবারে খালেদা জিয়া থেকে শুরু করে, তারেক জিয়া থেকে শুরু করে এবং তাদের অপোনেন্ট যারা আছে এদের প্রত্যেককে শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু শাস্তি দেওয়ার মতো অতটুকু সময় ওই সরকার পায়নি। বহির্বিশ্বের চাপ ইত্যাদি কারণে তাদেরকে তাদের যে মিশন নিয়ে তারা নেমেছিল সেটা বাস্তবায়ন করতে পারেনি। এবং তারা প্রথম দিকে যেভাবে দেশ পরিচালনা করছিল, শেষের দিকে এসে তারা নিজেরও আবার দুর্নীতিতে জড়িয়ে গিয়েছিল। এটার কারণ হচ্ছে তারা চিন্তা করেছে আমাদেরকে যেহেতু চলেই যেতে হবে, কিছুদিন পরে তো আমাদের স্থান হবে আমেরিকা, লন্ডন, এই সকল দেশে, তো দুর্নীতি করে কিছু টাকা আমরাও কামিয়ে চাই। তারও শেষের দিকে ব্যাপক আকারে দুর্নীতি করে সবাই পরে একটা সেফ এক্সিট নিয়ে চলে গেছে। কিন্তু তারা প্রথম দিকে যেভাবে শুরু করেছিল, এইভাবে যদি কোনো সরকার যদি শুরু করে এবং কিছুদিন স্টে করতে পারে 10-15 বছর, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আসলে খুবই উন্নত হয়ে যাবে। গবেষক বা চিন্তাবিদ নাম হচ্ছে ফরহাদ মাজহার, উনি বলেছিলেন যে মাত্র 5 বছরের মধ্যে বাংলাদেশকে সিঙ্গাপুর অথবা ইউরোপের মতো করা সম্ভব। এবং আমি এটা বিশ্বাস করি সম্ভব, কারণ এত দুর্নীতির পরেও বাংলাদেশের টাকা এইভাবে পাচার হওয়ার পরেও বাংলাদেশ যেভাবে দিন দিন উন্নতি করছে, সেভাবে যদি এই দুর্নীতিকে ঠেকানো যায়, টাকা পাচার ঠেকানো যায়, সোলেমান কাকাদের দুর্নীতি ঠেকানো যায়, তাহলে মনে করেন যে দেশ খুব দ্রুতই এগিয়ে যাবে। দেখুন, একটা কথা যেটা সত্য সেটা হচ্ছে স্বাধীনতার পরে অনেক ক্ষমতা কিন্তু পরিবর্তন হয়েছে, বারবার শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের উন্নতি কখনো হয়নি। কোনো সরকার জনগণের জন্য কাজ করেনি, শুধুমাত্র জিয়াউর রহমান ব্যতীত। জিয়াউর রহমানের আমি ইতিহাস যতটুকু পড়েছি, জিয়াউর রহমান আসলে একজন সৎ এবং যোগ্য দেশপ্রেমিক শাসক ছিলেন এবং উনি জনগণের জন্য কাজ করেছিলেন। এরপরও হোসেন মোহাম্মদ এরশাদও কিছুটা জনগণের জন্য কাজ করেছিলেন, তবে জিয়াউর রহমান এর মতো না। তবে এক কথায় বলতে গেলে জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, সবারই ভুল ত্রুটি অবশ্য আছে, কিন্তু তুলনামূলকভাবে জিয়াউর রহমান সবার চেয়ে ভালো ছিল। কিন্তু বাকি সরকারগুলো আসলে, সেটা বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, এরা দুর্নীতিই করে গেছে। এই যে তারেক জিয়া কি ভালো? তারেক জিয়াকে এখন অনেকে ক্ষমতায় আনার জন্য বসে আছে, কিন্তু তারেক জিয়া তো, তার তো শাস্তি হওয়া দরকার। তার যে দুর্নীতি, লুটপাট, তার যে বেপরোয়া ক্ষমতা চালানো, এগুলোর কারণেই তো মনে করেন যে এই সেনা সমর্থিত সরকারটি আসতে হয়েছিল। এবার আরেকটা বিষয় নিয়ে কথা বলি। দেখুন, এই যে বর্তমানে যে কোটা আন্দোলন চলছে, আমি অবশ্যই এই কোটা আন্দোলনকে সমর্থন করি, কিন্তু এখানে একটা কথা হচ্ছে, যারা এই কোটা আন্দোলনটি করছে, এই যে ব্যাপক আন্দোলন, এই আন্দোলনটি তারা কেন করছে? কারণ হচ্ছে তারা এখানে তাদের স্বার্থ দেখতে পাচ্ছে। কারণ কিছুদিন পরে তাদেরকে চাকরিতে ঢুকে লাগবে, না হলে তাদের ব্রেকআপ হয়ে যাবে, প্রেমিকাকে বিয়ে করতে পারবে না, ফ্যামিলি থেকে প্রেশার। মানে একটা ছেলে যখন মোটামুটি অনার্সে উঠে, তখন থেকে কিন্তু তার মাথায় টেনশন ঢুকে যায় চাকরির ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে। তো এর মধ্যে তারা চাকরির একটা নিশ্চয়তা, সেখানে যদি আবার এই তথাকথিত মুক্তিযোদ্ধাদের নাতি পুতি ওরা যদি চাকরিতে ভাগ বসায়, তাহলে এই যে একটা তাদের স্বার্থের জায়গা যেটা ওরা নিয়ে নিচ্ছে, এটা তারা দেখতে পাচ্ছে, ওই কারণে তারা এই আন্দোলনটা করছে। ঠিক আছে, এটা অবশ্য যৌক্তিক এবং ন্যায্য, আমিও সমর্থন করি। কিন্তু এই যে স্টুডেন্টগুলো, এই ছাত্রগুলো, তাদের একটা বৃহত্তর, এর চেয়ে বড়, এর চেয়ে বৃহৎ স্বার্থ তারা কিন্তু দেখতে পাচ্ছে না, এবং সেটার জন্য তারা কোনো আন্দোলন করছে না। এটার কারণ কি? তারা কেন দেখতে পাচ্ছে না? কারণ তারা দেখতে পাচ্ছে না তাদেরকে ওইভাবে সরকারগুলো, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সবগুলো সরকারই কিন্তু তাদেরকে ওইভাবে কানা করে রেখেছে। এটা বোঝার মতো যে উপলব্ধি, সেটা তাদের মধ্যে নেই। আজকে আমি বলেছি, যারা ইয়াং তারা সৎ হয়, তারা ন্যায়ের পথে তারা রক্ত দিতে প্রস্তুত থাকে, তারা সবসময় সৎ বা ভালো কাজের প্রতি তাদের একটা আগ্রহ থাকে, তারা দুর্নীতিতে জড়িয়ে যায় না কখন পর্যন্ত? কোনো কর্মজীবনে ঢোকার আগ পর্যন্ত। যে কলেজ থেকে ইউনিভার্সিটি লাইফ, এই যে ছেলেমেয়েরা, এদেরকে দিয়ে অনেক ভালো কাজ সম্ভব।
কিন্তু এদেরকে সরকার বা দলগুলো কি অবস্থা করে রেখেছে দেখুন। এদের মধ্যে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে এদের বেশিরভাগকে এই দলগুলো আওয়ামী লীগ এবং বিএনপি ওদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করে। ছাত্রলীগকে আওয়ামী লীগ ব্যবহার করে, ছাত্রদলকে বিএনপি ব্যবহার করে, আর ছাত্র শিবিরকে জামাত ইসলাম ব্যবহার করে। এদেরকে দিয়ে ওই দলের নেতারা, বড় বড় নেতারা যত অপকর্ম আছে সব কিছু করায়। ছাত্রলীগকে দিয়ে যত অপকর্ম আছে, হত্যা, খুন, ওই সেই হামলা ভাঙচুর এগুলো করবে। কোনোটাতে যদি যেমন আবরারের হত্যা বা এরকম কিছু কিছু জায়গায় যখন ব্যাপক আন্দোলনের কারণে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে যখন প্রকাশ হয়ে যায় ছাত্রলীগের কুকর্ম বা ছাত্রদলের কুকর্ম, তখন কিন্তু যারা ওদেরকে লেলিয়ে দিয়েছিল তারা ওদেরকে গিয়ে বলে যে না, এ তো ছাত্রদল, ছাত্রলীগ না, এ মূলত শিবির করে, না না, এ তো আমাদের ছাত্রলীগ না, এ মূলত বিএনপি করে বা ছাত্রদল করে। এটা বলে তাদেরকে কিন্তু ওই নেতারাই, যে নেতাদের কথা শুনে তারা অপকর্ম করেছিল, তারাই তাদেরকে ডিনাই করে। আরেকটা গ্রুপ আছে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা এগুলোর মধ্যে নাই। তারা হচ্ছে সারাক্ষণ ওই যে মুভি দেখা, সিরিজ দেখা, নাটক দেখা, খেলা দেখা, মেসি, রোনালদো, তারপরে হচ্ছে ইয়াবা, গাঁজা, এগুলো নিয়ে তারা পড়ে আছে। যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, এরা রাজনীতিক কোনো আলোচনা, দেশে কি হচ্ছে না হচ্ছে, কি দুর্নীতি হচ্ছে, কোথায় কি হচ্ছে, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। তারা এগুলো নিয়ে আলোচনা করতেই প্রস্তুত না। তারা সবসময় আলোচনা করবে মেসিকে নিয়ে, রোনালদোকে নিয়ে, নেইমারকে নিয়ে, টেইলর সুইফটকে নিয়ে কি করবে, ডিসকাশন করবে, আলোচনা করবে। তাদের বিষয় হচ্ছে এগুলো, সিরিজ টিরিজ ওই সেই এগুলো নিয়ে তারা আলোচনা করবে। তাদের সঙ্গে আপনি যদি রাজনৈতিক আলোচনা করতে চান, তারা বলবে যে ভাই আমরা রাজনীতি করি না, এসব বিষয়ে আমাদের আগ্রহ নাই। কিন্তু এরা জানে না যে এদের জীবনের প্রত্যেকটা বিষয়ে রাজনীতি লুকিয়ে আছে। তারা যে সকালে টুথব্রাশ এবং টুথপেস্ট ব্যবহার করে, সেখানেও রাজনীতি আছে। প্রত্যেকটা বিষয়ে রাজনীতি আছে। প্রত্যেকটা জিনিসের দাম উঠা নামা, প্রত্যেকটা সিদ্ধান্ত, সব কিছুতেই তো রাজনীতি। এরা এই ব্যাপারটা বুঝতে পারে না যে প্রত্যেকটা ব্যক্তিকে রাজনৈতিক সচেতন হওয়া দরকার। ছাত্র রাজনীতি বলতে আমরা যেটা বুঝি, এই যে মারামারি কাটাকাটি, ছাত্রলীগ বা যুবদল বা ছাত্রদল বা শিবির করা, মারামারি করা, কাটাকাটি করা, আসলে এটা না। বিশ্বের বা অন্যান্য উন্নত দেশের যে ইউনিভার্সিটিগুলো, ওখানেও কিন্তু ছাত্র রাজনীতি আছে। তবে সেখানকার ছাত্র রাজনীতি বলতে বাংলাদেশে যেটা, এটা নেই। ওখানকার ছাত্র রাজনীতি সবাই কিন্তু এক। ওখানে ছাত্রদল বা যুবদল বা ছাত্রলীগ, যুবলীগ এরকমভাবে তারা কোনো ইউনিভার্সিটিতে এরকম কিছু তারা করে না। তারা যেটা করে, সবাই একটা ইউনিটি থাকে, ছাত্রদের একটা ইউনিটি থাকে, দেশের বৃহত্তর স্বার্থে তারা কথা বলে। তো দেশের বৃহত্তর স্বার্থে ছাত্ররা যখন কথা বলে, কখন কথা বলতে পারে? যখন তারা দেশের সব কিছু জানে, সব কিছু বুঝে, যে পদ্মা সেতুতে কত টাকা বরাদ্দ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, আসলে কি এত টাকা খরচ হওয়ার কথা ছিল কি না, এ টাকাগুলো কোত্থেকে আসছে, এগুলো কি নিজস্ব অর্থায়ন নাকি চীন থেকে লোন নিচ্ছে, সে লোনের পরিমাণ কত, সে লোনটা আসলে কিভাবে ব্যয় হচ্ছে, এগুলো তো সব জানতে হবে, তাই না? মেট্রো রেল কত হাজার কোটি টাকা ব্যয় করছে, সে টাকার কোন দেশ থেকে কত টাকা ঋণ নিচ্ছে, ঋণের সুদের হার কত এবং কত বছরে পরিশোধ করবে, এগুলো সবার আমাদের জানা থাকা দরকার। এবং এখানে কোনো অব্যবস্থাপনা, দুর্নীতি হলে এগুলো নিয়ে কথা বলা দরকার। এই যে আমি যেটা বললাম, এই এই যে দুইটা দল, আওয়ামী লীগ এবং বিএনপি, আমি যেটা বলছিলাম যে এই দুই দলই দুর্নীতিবাজ, দুই দলই খারাপ। তো তাহলে ভালো একটা যোগ্য নেতৃত্ব, যেটা আমি বললাম যে তত্ত্বাবধায়ক সরকার আমলে, যে 2007 থেকে 9 এই সময়ে যে সরকারটি ছিল, তারা যেভাবে শুরু করেছিল প্রথম দিকে, এরকম একটা সরকার যদি আনতে হয়, তার জন্য তো জনগণকে কি করতে হবে? আন্দোলন করতে হবে, জনগণকে এর জন্য লড়াই করতে হবে। কিন্তু জনগণের মধ্যে কারা করবে? এটা করতে হবে ওই ছাত্রদেরকে। কিন্তু এই ছাত্রদের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষ রাজনীতি সম্পর্কে গাফেল। এরা কিছু আছে বিভিন্ন দলগুলোর গোলাম, তাদের লাঠিয়াল বাহিনী। আর কিছু আছে তারা বলে যে আমরা যেহেতু প্রাইভেটে পড়ি, আমরা বিদেশে চলে যাব, অথবা আমরা কোনো প্রাইভেট কোম্পানিতে জব করব, আমরা এগুলোতে নাই।
কিন্তু তারা জানে না যে তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই রাজনীতিটা গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আলোচনা করা, এটা নিয়ে জানা, এটা নিয়ে সচেতন থাকা দরকার। আজকে যদি এই ছাত্র যারা কোটার জন্য আন্দোলন করছে এরা যদি সব কিছু বুঝতো যে এই সিস্টেমটা কেন এরকম, তাহলে তারা সামগ্রিক বিষয় নিয়ে আন্দোলন করতো, সামগ্রিক দাবি নিয়ে তারা আন্দোলন করতো। তারা তাহলে হতো কি, দেশের বিভিন্ন জায়গা অটোমেটিক ঠিক হয়ে যেত। অটোমেটিক ঠিক হলে তখন এই ছাত্ররা তাদের ন্যায্য যে দাবি সেটা তারা অটোমেটিক পেত। ঠিক আছে, তো তারা শুধু কোটা নিয়ে আছে, কিন্তু কেন যে এই কোটা সিস্টেম, কেন যে কারা যে এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খাচ্ছে, এবং সেই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার জন্য মূলত এই কোটা সিস্টেম, কারা যে ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা দিন দিন বড় করছে, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা আছে ওই যে তাদের চাকরির ব্যাপারটা তারা কি করার জন্য, নিশ্চিত করার জন্য তারা এই আন্দোলনটা করছে। আমি যেটা বলবো, আসলে ইউরোপে এক সময় এই যে বা খ্রিস্টান হুজুরদের অত্যাচারে পুরো ইউরোপ অতিষ্ঠ হয়ে এই হুজুরদের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল। আন্দোলন করে এই হুজুরদেরকে রাষ্ট্র থেকে আলাদা করেছিল। মানে রাষ্ট্রের কোনো বিষয়ে কোনো ফতুয়াবাজি চলবে না, কোনো তাদের খ্রিস্টান ধর্মের বাইবেল টাইবেল ইত্যাদি এগুলো চলবে না। হুজুর, তুমি খ্রিস্টান ধর্মের হুজুর, তুমি গির্জের ভিতরে থাকবা, এর বাহিরে তোমার কোনো কিছু বলার নাই। এই যে আন্দোলনটা ব্যাপকভাবে করেছিল ইউরোপ, এখানে সফল হয়েছিল। সফল হওয়ার কারণে এই যে দীর্ঘদিনের তাদের যে একটা তাদের ঘাড়ে চেপে বসেছিল যে আজাব, সেটাকে তারা তাদের ঘাট থেকে নামাতে পেরেছিল। সেমভাবে আমাদের এই বাংলাদেশকেও, আমাদের বাংলাদেশের উপর চেপে বসা এই যে দুর্নীতিবাজ, এদের বিরুদ্ধে একটা ব্যাপক আন্দোলন করতে হবে, ব্যাপক। এটা করা গেলেই মূলত বাংলাদেশের ব্যাপারে একটা পজিটিভ বা ইতিবাচক একটা আশা আমরা করতে পারি। আদারওয়াইজ বাংলাদেশ, আপনি আজকে আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে আনবেন, একই অবস্থা হবে। বিএনপি আর দেশকে ভালো কিছু দিতে পারবে না, ভালো কিছু করবেও না। তারেক রহমানের মতো বাটপার যদি ক্ষমতায় আসে, সে আর কিও করবে, সেই একই অবস্থা করবে যেটা করেছিল 2001 থেকে 2005-এ। তো সবাইকে ধন্যবাদ।